চুরি করে আমার সাথে কথা বলতেছে, আমি বলছিস বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল-ই তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজে পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো। 4 তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। তারপর 5 তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে, তখন আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে, যেভাবে 18 জুলাই চালিয়েছিল। সেই আতঙ্ক থেকে 5 তারিখ আমার 4 তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি। 5 তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল। আমি 5 তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম, ফোন রিসিভ করতেছিল না। আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল 9টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। আশুলিয়া থানা পুলিশ, স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে, সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের, তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম লোকেশন কোথায়, বললো বাইপেলে। আমি বললাম পরিস্থিতি কি, বলে গোলাগুলি হচ্ছে। আমি বললাম একটু সরে যা তুই, বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না। এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয়, তারপরে অনেকবার ফোন দেই, সর্বশেষ আমার ভাই 4টা 13-তে আমার ফোন রিসিভ করেছে। 8 সেকেন্ড কথা হয়েছে, শুধু বলেছে আমি বলেছিলাম বিস্তারিত জানা, বলেছে আমি ঠিক আছি, বারবার ফোন দিস না। ওর তারপর আমি 6টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে। ও হাবিব হসপিটালে নিয়েছে, ওকে মৃত অবস্থায় আছে, আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত। আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না, সব বন্ধ ছিল। রাত্রে আমি 11টার দিকে পৌঁছাই, ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায়। কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহতের সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তাড়া দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই, আপনার দ্রুত নিয়ে যান, এখানে লাশ এবং আহতের সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই। আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার ভাই ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে। আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়েরও নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল। সেই বাংলাদেশ তো পড়ে আছে। সেই শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু এই বাংলাদেশে তার সেটা পড়ে গেছে। তার মনের মতো সবাইকে সে সব জায়গায়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেট আপ করে দিয়ে গেছে। এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন, অনেক পুনর্গঠন প্রয়োজন। আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেটটাও সঠিক পাইনি। দেশ স্বাধীন হওয়ার পরও 6 তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাজা শেষে আমরা নিয়ে আসছি সোহরাওয়ার্দীতে, ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেথ সার্টিফিকেট জন্য। সোহরাওয়ার্দী থেকে বলেছে যে উপরে নির্দেশনা আছে, আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না। এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা ডিবিএ এসে নিয়ে গেছে। এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, 6 তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে, এই সেটআপটা চেঞ্জ করতে হবে। তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি, ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে, সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে
দেখতে দেওয়া হয়নি। এই যে সেটআপটা, এই স্বৈর শাসকের যে সেটআপ, এটা চেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে। আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে, কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলন অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই। দেশটাকে পুনর্গঠন করতে হবে। এই ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল আর ছাত্রদের এই ডাকে সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, রক্ষা করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন। তাই এই শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না। ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে, আমরা জেগে জেগেও যদি ঘুমিয়ে যাই হবে না, জীবিত থেকে যদি ঘুমিয়ে যাই হবে না। আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হবে। আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে, ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারবো। তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন। আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না, আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে। আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। এই 16-17 বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি, ভয়ে ভীত থেকেছি, আর তাতে স্বৈরশাসকরা সাহস অর্জন করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে। সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায়, কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায়, সেই সাহসও করতে না পারে। দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে, সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে, সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য। আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা নেতৃত্বের সমন্বয়, নেতৃত্বের অধীনেই যেমন ছাত্ররা সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয়। তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি, আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী, যারা মন্ত্রী এমপি ছিল, আওয়ামী লীগের পদধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে, এবং প্রশাসনের যারা ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের ভূমিকা ভুলে চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে সেই শহীদের বিচার প্রক্রিয়াটা যেন চলমান থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, সেই দায়িত্ব আমাদের নাগরিকরা সহ এই জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব দিচ্ছেন তাদের। এখন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন। আমি এখন সামান্তা শারমিন আপনি লিখিত বক্তব্য পাঠ করবেন, আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে।
সহস্রাধিক শহীদ ও আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে। এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। 90-এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘমেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা, 8ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ: ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা, দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে। জাতীয় নাগরিক কমিটির ক্রমবর্ধমান তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।